আসলে মব সহিংসতা একসময় আমেরিকাতে যেটাকে লিঞ্চিং বলা হতো, সেই লিঞ্চিং এরই একটা নতুন রূপ আমরা দেখলাম। কিরকম? একটা পত্রিকা অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, দমকল বাহিনীকে আসতে বাধা দেওয়া হচ্ছে, এবং যারা উপরে ছিলেন তাদেরকে নামতেও বাধা দেওয়া হচ্ছে। তার মানে তো সংবাদ কর্মীদেরকে প্রায় পুড়িয়ে মারার আয়োজন করা হয়েছিল। যদি আর 15-20 মিনিট এরকম পরিস্থিতি থাকতো, তাহলে শুধু আমরা ভবনের পোড়া চিত্র দেখতাম না, এবং আমরা সেখানে কিন্তু দেখতাম অনেকে দগ্ধ সাংবাদিকদের হয়ে কান্না করছিলেন আর কি। সাংবাদিকদেরকে আমরা পুড়িয়ে মারার চিত্র দেখতাম। এটা এটা আমি, আপনি যে দুটো বিষয় বলেছেন, এই দুটোর সঙ্গে আরেকটা বিষয় যুক্ত করতে চাই। সেটা হচ্ছে এটা সরকারের ব্যর্থতা বা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। সাথে সাথে এটা বলতে চাই যে এটা সরকারের প্রশ্রয় এবং আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়। তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা, সরকারের প্রশ্রয় এবং মূল্যবোধের অবক্ষয়, তিনটার সম্মিলিত ভয়াবহ প্রতিক্রিয়া আমরা দেখলাম। এবং এর দুদিন পরেই আবার দেখলাম আমরা যে ভালুকায় একজন গার্মেন্টস শ্রমিক, তার নামে একটা ধর্ম অবমাননার অভিযোগ তুলে পুলিশ পরে প্রমাণ পেয়েছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, কিন্তু তাকে মেরে তারপর ঝুলিয়ে তাকে পুড়িয়ে মারা হলো। তাহলে এই যে উন্মত্ততা, আমরা বলবো এটা জন উন্মত্ততা তৈরি করলো। কারা করে? এর পেছনে কারা? আজকে একটা গুরুত্বপূর্ণ কথা এসছে, যেখানে সরকারের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের অভ্যুত্থান পরবর্তী যারা ছিলেন তাদের একজন, তিনি বলেছেন সরকারের ভেতরের একটা অংশের প্রশ্রয় না থাকলে এটা হতে পারত না। তার মানে তিনিও কিন্তু ইন্ডিকেট করলেন যে সরকারের ভেতরেও একটা প্রশ্রয় ছিল। এবং খুব দুঃখজনক বিষয়টা যে যখন সাংবাদিকরা বলছেন, সম্পাদক বলছেন, বারবার আমরা বলেছি এই যে ঘটনাটা ঘটছে আমাদের পাশে এসে দাঁড়ান, তখন সরকারের উচ্চ মহল থেকে বলা হয়েছে আমরা আপনাদের পাশে আছি, কিন্তু পাশে থাকার কোনো নজির কিন্তু আমরা দেখি নাই। আবার এই ঘটনাটা শুধুমাত্র আকস্মিক কোনো ঘটনা নয়, সেটাও প্রমাণ পাওয়া যায় কিভাবে, যে এই দুই পত্রিকা অফিসের সামনে একসময় গরু জবাই করা হয়েছে, এই পত্রিকা অফিসের সামনে সেদিন সকালবেলাও স্লোগান দেওয়া হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একটা জিনিস খেয়াল করুন, প্রত্যেকটা পত্রিকার একটা সম্পাদকীয় নীতিমালা থাকে। সেই নীতিমালা আমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। পত্রিকারও তার সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী লিখবেন বা লেখাবেন বা তার মত প্রচার করবেন। তিনি তার পত্রিকার দুটো দিক থাকে, একটা হচ্ছে তিনি জনমতের প্রতিফলন ঘটাবেন, আরটা হলো পত্রিকা তার নির্দিষ্ট যে সম্পাদকীয় নীতি আছে সেই নীতিটাও প্রচার করবেন। ফলে এই দুটোর মধ্যে কিভাবে একটা সমন্বয় সাধন করা যায় সেটা হচ্ছে সংবাদপত্রের কাজ। ফলে সংবাদপত্রের সব নিউজ কিন্তু একরকম হয় না। আমরা এই জন্য বলি নিউজ এবং ভিউজ। কি ভিউটা তারা নিয়ে আসতে চান, এটা দিয়ে তো সমাজের মধ্যে একটা মতের চর্চা হয়, মত যাচাই করা হয়, মত বাছাই করা হয়। সংবাদপত্রকে কিংবা সংবাদ মাধ্যমকে এই জন্য তো বলা হয়েছিল যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের মতো। চতুর্থ স্তম্ভ কেন? এই যে মতেস্কু যে বলেছিলেন যে রাষ্ট্রের তিনটা অঙ্গ থাকতে হবে, তারা পরে বলেছেন এই তিনটা অঙ্গ থাকলেই একটা রাষ্ট্র পুরোপুরি অপারেট করবে না, শুধুমাত্র লেজিসলেটিভ, জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ দিয়ে হবে না। একটা সংবাদ মাধ্যম লাগবে। জনগণ কি চায় এবং সরকার কি চায়, এই দুই চাওয়ার মধ্যে সমন্বয় কোথায় হয়, সংঘাত কোথায় হয়, চাওয়ার মধ্যে পার্থক্য কোথায় হয়, চাওয়ার মধ্যে গণতান্ত্রিক চেতনা কিভাবে তৈরি হয়, দেয়ার মধ্যে অধিকার বোধটা কিভাবে প্রতিষ্ঠিত হয়, করুণা কিভাবে দেখানো হয়, সব মিলিয়ে রাষ্ট্র তো জনগণকে করুণা করবে না, রাষ্ট্র জনগণের অধিকারের স্বীকৃতি দেবে। কিন্তু আমাদের রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা মাঝে মাঝে বলেন আমরা তোমাদেরকে গণতন্ত্র দিলাম। এই যে করুণা করার মানসিকতা, তার বিরুদ্ধেও যে প্রতিরোধ করা, যে চিন্তার প্রতিরোধ করা, এগুলোই তো সংবাদপত্রের কাজ। জনাব রাজিকুজ্জামান রতন, এখন যদি আমরা বলতে চাই যে এই মব দমনে সরকার এবং অংশীজনদের করণীয় কি? দুটো বিষয়। একটা ছিল সরকার যদি না চান, অনেক আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বলেছিলেন যে সরকার যদি না চায় কোনো ধরনের সংশোধন হতে পারে না। ফলে এই ক্ষেত্রে চাওয়ার দুটো দিক থাকে, একটা হলো যে সরাসরি চাওয়া, আর একটা হচ্ছে প্রশ্রয় দেওয়া, হোক না, হতে থাকুক এরকম একটা ভাব। ফলে সরকার যদি একটা গণতান্ত্রিক সংস্কৃতিকে রক্ষা করার যে বহুদিনের পুরনো আকাঙ্ক্ষা আমাদের, বারবার সেটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফুটে উঠেছে, সরকার যদি সেই ভূমিকাটা পালন করেন আর জনগণের মধ্যে সেই প্রতিরোধের মানসিকতাটা যদি তৈরি হয়,
যেমন করে নুরুল কবির সেখানে গিয়েছিলেন, তেমনি করে আমাদের যদি পরের দিন আমাদের নাগরিক সমাজ আমরা সবাই মিলে নামি, আমরা যদি নামতাম, আমরা যদি প্রতিবাদ করতাম, তাহলে এটাও বোঝা যেত সমাজে শুধুমাত্র দঙ্গল সৃষ্টিকারীর শক্তি নাই, সমাজে গণতন্ত্রকে রক্ষা করার শক্তিও আছে। ফলে এই ক্ষেত্রে আমাদের সক্রিয় ভূমিকাটাও খুব গুরুত্বপূর্ণ। ফলে নাগরিক সমাজের একটা ভূমিকা দরকার, সিভিল সোসাইটি যেটা বলা হয় তার ভূমিকা দরকার, রাজনৈতিক দলগুলোর আমাদের যেমন ভূমিকা দরকার। কিন্তু আমরা এখানে দেখলাম তাদের একটা অনীহাও ছিল, তারা একটা ওদের নির্দেশের অপেক্ষায় ছিলেন, নির্দেশ ছাড়া কিছু করতে পারবেন না এরকম একটা ধারণাও হয়তো তাদের ছিল। সব মিলিয়ে এই ঘটনা আমাদের সংবাদ মাধ্যমের জগতে একটা অশনি সংকেত, ঠিক তেমনি এটা বহুদিন আমাদের দেশের মানুষকে ভাবাবে যে কিভাবে একটা অভ্যুত্থানের পরে দুইটা প্রধানতম পত্রিকা এইভাবে অফিস জ্বালিয়ে দেওয়া যায়। এখন এক্ষেত্রে জনাব রাজিকুজ্জামান রতন, এক্ষেত্রে কোনো কোনো রাজনৈতিক সংস্কৃতি কি মবকে উৎসাহিত করছে কিনা? অবশ্যই রাজনৈতিক সংস্কৃতি বলবো না, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার বিষয়টাও এখানে আছে, যে আমার মতের বিরুদ্ধে গেলে আমি বাংলাদেশ প্রতিদিনে যদি আমার মতের বিরুদ্ধে একটা খবর ছাপে তাহলে বাংলাদেশ প্রতিদিন আমার শত্রু হয়ে। এই যে মানসিকতা আছে এর মধ্য দিয়ে কি হয়, একটা গণতান্ত্রিক সহিষ্ণুতা, গণতন্ত্রের মধ্যে তো একটা দুটো দিক থাকে, একটা থাকে তার ফিলোসফিক্যাল টলারেন্স, আরেকটা থাকে তার ডেমোক্রেটিক প্র্যাকটিস। আমরা প্র্যাকটিসের কথাটা বারবার বলি, কিন্তু প্র্যাকটিস কখনোই করা যাবে না যদি গণতান্ত্রিক সহিষ্ণুতাটা না থাকে। আমাদের বিরুদ্ধে কোনো মত গেলেই সেটাকে কেন আমাদের প্রতিহত করতে হবে বা প্রতিরোধ করতে হবে? মতকে কি মত দিয়ে যাচাই করা যায় না, বাছাই করা যায় না? ফলে রাজনৈতিক দলগুলোরও এখানে একটা বিরাট, আমি বলবো, ভূমিকা আছে।